আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি সেনাদের গুলিতে 7 ফিলিস্তিনি নিহত, আটকের পর আমরণ অনশনে সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। নির্বাচন বানচালে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে বিএনপির অভিযোগ, ভোট সামনে রেখে ওই দলের নেতাদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে দাবি। আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হতে জামায়াতের আমিরের আহ্বান, ওয়াজের মাঠে কোরআনের গল্পই যথেষ্ট মন্তব্য। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের সব স্তরের শ্রদ্ধা, মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজে দান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন, ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতের উদ্যোগের প্রশংসা। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটির IPRS গবেষণা, মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাস রাজি হওয়ায় গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন তিনি। তবে ট্রাম্পের আহ্বানের পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, প্রাণ হারিয়েছে 7 ফিলিস্তিনি। ইসরায়েলের হাতে আটক গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন। ভূমি সারথীর রিপোর্ট। প্রায় 2 বছর ধরে গাজায় হামলা হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবন্ধে সম্প্রতি 20 দফা শান্তি পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পরিকল্পনায় প্রস্তাব করা হয়, উভয় পক্ষ সম্মত হলে গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি 72 ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত জিম্মিদের হস্তান্তর করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব মেনে নিলেও পর্যালোচনার জন্য সময় নেয় হামাস। পরে হামাসকে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস মার্কিন প্রস্তাব মেনে নিলেও শুক্রবার নিজেদের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। তবে প্রস্তাবের কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছেন তারা। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত মুক্ত করা যায়। এদিকে গাজা অভিমুখে যাত্রা করে ইসরায়েলের হাতে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা। ভূমি সারথী, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে ভিআইপি গেটে নেতাকর্মীরা ভিড় করেন। বিএনপি মহাসচিব বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিশ্ববাসীর কাছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্যে সরকার প্রধান 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গিয়েছিলেন। সরকারের উদ্দেশ্য সফল হয়েছে। জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত
ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। বিএনপির অভিযোগ, আগামী নির্বাচন বানচাল করতে যারা ষড়যন্ত্র করছে তাদের পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে। দলের নেতারা বলেছেন, নির্বাচন সামনে রেখে ওই রাজনৈতিক দলের নেতাদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন বিএনপি নেতারাও। আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা, এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে আবার, এবং পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি? অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। বিএনপি নেতারা বলেছেন, জনগণের জন্য সংবিধান, তাই জনগণের স্বার্থ রক্ষাই সংবিধান হতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ওয়াজের মাঠে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে জীবন ঘনিষ্ঠ সুন্দর সুন্দর গল্প আছে। রাজধানীতে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলনে দেশের আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল, এগুলো আওয়ামী লীগের ইমাম। ওয়াজের মাঠে এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জামাত সমর্থিত মাওলানা তারেক মনোয়ার। পরে তার বক্তব্য জামাতের বক্তব্য নয় বলে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। জামাত সমর্থিত সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমির হামজা সম্প্রতি বক্তব্যেও বিব্রত অবস্থায় পড়ে জামায়াতে ইসলামী। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। বিতর্কিত এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের নিয়ে ওয়াজ সম্মেলন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। ওলামায়ে কেরামদের আরও বিনয়ী হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। ওলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন, আমরা আপনাদের কাছে আশা করি। কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে আহসানুল কাসাস আছে, সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে। এই গল্পগুলো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীর পেছনে সর্বোচ্চ ব্যয় হয় বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 2023 সালের জরিপে আগের বছরের তুলনায় শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় কমেছে 20 বিশ্ববিদ্যালয়, বেড়েছে 25টিতে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2023 সালে দেশে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি সবচেয়ে বেশি ৫,২৩,৫৩৬ টাকা ব্যয় করেছে। শিক্ষার্থী প্রতি ৪,৬৫,০০০ টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় হয়েছে ৩,৮৪,০০০ টাকা। এবছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২৩ সালের প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রতি মাথাপিছু ব্যয় ২,৫২,২৪১, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২,১২,৩৪৩, বুয়েটে ২,৮৪,১৩১ টাকা। সবচেয়ে পিছিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, মাথাপিছু ব্যয় না বাড়ালে শিক্ষা কার্যক্রম ঠিকঠাক এগোবে না। গবেষণায় মাথা পিছু ব্যয় বাড়াতে হবে, প্লাস হচ্ছে আমরা যাকে যেখানে পড়াই না কেন সে যাতে স্কিল হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে। শিক্ষকরা মনে করেন, ব্যয় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চেয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বেশি জরুরি। পুরো যদি বাজেট না বাড়ানো যায় শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, অবকাঠামোর জন্য, তাছাড়া আসলে যে স্বপ্ন আমরা দেখছি যে আমরা মিডল ইনকাম কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি হব, সেই স্বপ্ন কিন্তু অধরা থেকে যাবে। প্রতিবেদনে 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের তথ্য উল্লেখ করা হয়নি। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ব্যয়, শিক্ষকদের বেতন, বিভিন্ন ধরনের অনুদান, গবেষণা বরাদ্দ, এমনকি শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে পেনশনে যা ব্যয় হবে, এই সব কিছু মিলে যে মোট ব্যয়, সেটির সঙ্গে মোট শিক্ষার্থীদের ভাগ দিয়ে যে খরচটি দাঁড়ায় বা যে অঙ্কটি পাওয়া যায়, সেটি হচ্ছে শিক্ষার্থীদের প্রতি মাথাপিছু ব্যয়। শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণার জন্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে আরও বেশি বিনিয়োগ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশের ধারাবাহিকতায় এবার রাজধানীর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সাথে নিয়ে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। জাতীয় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এমন উদ্যোগের সাধুবাদ পরিবেশবিদদের। মোশাহিদ রনির রিপোর্ট। অপরিকল্পিত নগরায়ন ও বেপরোয়া দখল দূষণে বিপন্ন ঢাকার পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতি উন্নয়নে সারা দেশের পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় সবুজ অভিযাত্রা। বাংলালিংকের সঙ্গে নিয়ে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন ও বিতরণ। রোজকার রুটিনের বিপরীতে কোমলমতিরা পরিচিত হলো বিভিন্ন দেশীয় বৃক্ষের সাথে। বৃক্ষ যত কম হবে আমাদের তাপমাত্রা তত বেড়ে যাবে, কিন্তু যদি বৃক্ষের পরিমাণ বেশি থাকে আমাদের দেশটি শীতল থাকবে। আমি একটা কদবেল গাছ খেয়েছি, আমি অনেক খুশি। এখন আমি এটা বাসায় গিয়ে রোপণ করব এবং এটাকে পরিচর্যা করব। আমি শিউলি ফুল এবং কাঁঠালের 2টি গাছ পেয়েছি। বাসায় গিয়ে রোপণ করব এবং যত্ন করব। গাছে আমাদের ফুল ফল দরকার, গাছ আমাদের অক্সিজেন দেয়। যে যেখানেই যখনই আমরা এই বৃক্ষরোপণ করব তো পরিবেশ সুন্দর হবে। আজকে যে কার্যক্রম আমরা দেখলাম, সুন্দর একটি কার্যক্রম, এটা আরো বেগবান হোক এই আশা করছি। এমন আয়োজন সচেতনতার বার্তা দেবে উল্লেখ করে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন সুধীজনরা। আমরাও এই বৃক্ষরোপণ করে পরিবেশকে শান্ত করব, পরিবেশকে সুন্দর রাখব, আমরা সুস্থ থাকব। আমরা কোনো দিকে গাছ ছিঁড়ে ফেলবো না, কেটে ফেলবো না, আমরা গাছ রোপণ করব, যত্ন করব। বৃক্ষ কর্তন করে ফেলার কারণে আমাদের এখন দেখো অতিরিক্ত গরম হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। আমরা যদি বৃক্ষরোপণ করি আমরা ফল পাবো, আমরা অক্সিজেন পাবো, আমরা বিভিন্ন উপকার পাবো, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে পারবো। ঢাকা শহরের পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে, তো এখানে অবশ্যই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের জন্য আমাদের এটা বিশেষ করে দরকার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও ক্রমবর্ধমান তাপমাত্রা প্রশমনে ব্যাপক সবুজায়নের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
সারা বিশ্বে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS এ মাছ চাষ বাড়ছে। এ পদ্ধতি নিয়ে চলছে নানামুখী গবেষণা। চীনের সুজুতে সাংহাই ওশান ইউনিভার্সিটি ও সুজু জিনশিং কোম্পানি যৌথভাবে গবেষণার জন্য স্থাপন করেছে সর্বাধুনিক IPRS। তারা বলছেন গুণগত মান বজায় রেখে অধিক মাছ উৎপাদনে IPRS হতে পারে টেকসই পদ্ধতি। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। চীনের সুজুর এই এলাকাটি মূলত কৃষি প্রধান। এখানেই ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS এ মাছ চাষ এবং RAS বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে পোনা উৎপাদনের বিশাল প্রকল্প চালু করছে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি এবং সুজু জিনশিং কোম্পানি। IPRS স্থাপনায় দক্ষ ফেরদৌস মুরাদ জানালেন এই উদ্যোগটির বিশেষত্ব নিয়ে। IPRS একটা নির্দিষ্ট রেশিও আছে যেটা উবান ইউনিভার্সিটি ফিক্স করে দিয়েছিল। ওই পরিমাণ পানির ভলিউম হতে দেখা যায় পুকুরটা অনেক বড় লেগে যায়। পুরো 100%-এর 97.5% হলো জলাশয় লাগে, 2.5% IPRS লাগে। সেই হিসাবে এখানে যে 5টা সেল করেছে সেটার জন্য তাদের 3 হেক্টর জমি লাগার কথা ছিল, তারা এটাকে কমিয়ে প্রায় 1.5 হেক্টর জমিতে আনছে। কম জায়গায় বেশি মাছ উৎপাদনে পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন এনেছেন তারা। এই প্রকল্পে 4টি বিশেষ দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে: বর্জ্য সংগ্রহ, ওয়াটার গ্লাসের মাধ্যমে পানিকে বিশুদ্ধ রাখা, ক্লিনার মাছের সহায়তায় বর্জ্য শোধন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষার ব্যবস্থাপনা। ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা RAS প্রযুক্তির বিশাল হ্যাচারি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। এখানে 48টি ড্রাম আছে। তৈরি হচ্ছে ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। পোনার মান ভালো না হলে কোনোভাবে ভালো মাছ উৎপাদন সম্ভব নয়। ভালো মানের পোনা মানেই লাভ বেশি। বাংলাদেশে মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। পরিমাণের সাথে গুণগত মানের প্রশ্নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই বিশ্বব্যাপী প্রতিনিয়তই চলছে পরীক্ষা নিরীক্ষা, যাতে ভালো মানের সব কিছুর একটা উন্নতি সাধন করা যায়, টেকসই উন্নয়ন সাধন করতে। এর জন্যে IPRS এবং রাসওয়ে অ্যাকুয়াকালচার সিস্টেম দুটির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে প্রযুক্তিগত, যা আস্তে আস্তে বিশ্বের মাছ শিল্পে একটা বড় ভূমিকা রাখবে। চীনের সাংহাই থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ইসলামী ব্যাংকের 5,500 কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 2 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন কর্মকর্তারা। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকের সাথে জড়িত একটি গোষ্ঠী অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করার ষড়যন্ত্র করছে। পরিবার পরিজন নিয়ে তারা আজ পথে বসেছেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। চাকরি ফেরত পেতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারও দেন বিক্ষোভকারীরা। আমরা বৈষম্য স্বীকার করতে চাই না। আমরা আমাদের দাবিগুলো মেনে নিয়ে যতদিন ব্যাংক ম্যানেজমেন্ট তাদের উদ্দেশ্য প্রণীত অ্যাসেসমেন্ট টেস্টের নামে যে নিয়োগ পরীক্ষা নিছে ওটা থেকে সরে আসবে না। আমাদের যাদেরকে টার্মিনেশন করা হয়েছে তাদেরকে টার্মিনেশন লেটার উইথড্র করা হবে না, এবং যাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে তাদের পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ করা হবে না, এবং যাদেরকে OSD করা হয়েছে তাদের OSD প্রত্যাহার করা হবে না। ততদিন আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাব। রোববার থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে চেক করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশন শুরু হয়েছে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার 5ম সিজন।
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা পর্ব 2-এর অডিশন রাউন্ড হয়েছে। বিচারক হিসেবে ছিলেন কামরুজ্জামান রাব্বি, পাগলা বাবলু, ডলি মণ্ডল, খায়রুল ওয়াসি, আয়েশা জেবিন দীপা, সন্দীপন, আশিক এবং ভজন খেপা। প্রতিযোগীদের গান, সুর, তাল, লয়, উপস্থাপন ও ভঙ্গিমা বিশ্লেষণ করে বিচারকরা অডিশন ও সিলেকশন রাউন্ড থেকে মেগা সিলেকশন রাউন্ডের ম্যাজিক কার্ড দেন 4 জনকে। এভাবে সারা দেশ থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন ঢাকায় মেগা সিলেকশন রাউন্ডে। ম্যাজিক বাউলিয়ানা সম্প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে। পার্টিসিপেন্টদের এই উচ্ছ্বাস উদ্দীপনা দেখে আমরা আসলে অনেক আনন্দিত। আমরা আশা করি ম্যাজিক বাউলিয়ানা আরও বড় হবে এবং ম্যাজিক বাউলিয়ানার এই প্ল্যাটফর্ম আমাদের যে লোকসঙ্গীতকে দেশ বিদেশের কাছে আরও তুলে ধরবে। সব স্তরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন সদ্যপ্রয়াত ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা এই গুণীজনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালির মাধ্যমে তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুর আগেই দেহ দান করে গেছেন। মিথিলা নাজনীনের রিপোর্ট। আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়া ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের সমাগম। শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, দেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির জন্য আহমদ রফিক যে অনন্য অবদান রেখেছেন তা চিরস্মরণীয়। আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তার সকল কাজ ওই রূপান্তরের কাজের পরিবর্তিত সময়টাকে ধরতে হলেও শিকড়ের জোরটা বড় লাগবে, শক্তিটা বেশি লাগবে। সেই শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আমাদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। স্রষ্টা তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন এবং তিনি তার সঠিক ব্যবহার করেছিলেন। 200 গ্রন্থের তিনি প্রণেতা এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন। আমাদের দেশের সমস্ত তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন। আজীবন তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন। ইনারা যে চলে যাচ্ছেন, একজন চলে যাচ্ছেন, আমি খালি মনে করি যে পরের প্রজন্ম তারা ইতিহাসটা কার কাছ থেকে শিখবে, কোথা থেকে জানবে। আহমদ রফিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন আয়োজনে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। 70 বছর বয়সে উনি ওনার সমস্ত অর্জিত সম্পদ উনি বিলিয়ে দিয়েছেন। মনে হয় 5-7 বছর বাঁচতে পারি বলে একদিন বাঁচলো, এটা জনগণের ভালোবাসা ছিল, একদিন বাঁচছে উনি। এটা অপূরণীয় ক্ষতি আমাদের জাতির। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন, আমাদের অনুপ্রাণিত করবেন, সারা জাতিকে অনুপ্রাণিত করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে এই গুণীজনের মরদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। নীলফামারীর জলঢাকায় বিনা 17 জাতের ধানে চিটা ও ধান কালো হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বীজ আবাদ করায় এই বিপর্যয়। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের ক্ষতি কাটিয়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এবার প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা আর উদাসীনতায় বাগেরহাটে পর্যটন কেন্দ্রগুলোর বেহাল দশা। উপকূলীয় জেলায় বিশ্ব ঐতিহ্যের স্থান সহ নানা প্রাকৃতিক ও প্রাচীন নিদর্শন দেখতে প্রতি বছর গড়ে 10 লক্ষাধিক দেশি বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে। তবে ভঙ্গুর অবকাঠামো, প্রচার প্রচারণার অভাব সহ নানা সীমাবদ্ধতায় জেলার পর্যটন শিল্পে ঘটেনি কাঙ্ক্ষিত বিকাশ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি সেনাদের গুলিতে 7 ফিলিস্তিনি নিহত। আটকের পর আমরণ অনশনে সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। নির্বাচন বানচালে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে বিএনপির অভিযোগ। ভোট সামনে রেখে ওই দলের নেতাদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে দাবি। আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হতে জামাতের আমিরের আহ্বান। ওয়াজের মাঠে কোরআনের গল্পই যথেষ্ট মন্তব্য।
ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের শ্রদ্ধা, মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজে দান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতের উদ্যোগের প্রশংসা। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটির IPRS গবেষণা, মাছ চাষকে বিশ্ববাজারের প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeliionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।